অবৈধ অস্ত্র রাখা এবং কর ফাঁকির অপরাধে দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন, তবে মনে করেন অপরাজনীতি এই প্রক্রিয়াকে দূষিত করেছে এবং ন্যায় বিচারকে ভুল পথে পরিচালনা করছে। সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে অস্ত্র রাখার জন্য হান্টার বাইডেন গত জুনে দোষী সাব্যস্ত হন। আগামী 12ই ডিসেম্বর এই মামলার সাজা ঘোষণার কথা ছিল। এছাড়া কর ফাঁকির আরেক মামলায় 16ই ডিসেম্বর তার সাজা ঘোষণার কথা ছিল। এর আগে ছেলেকে ক্ষমা না করার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। অবৈধ অস্ত্র রাখা এবং কর ফাঁকির অপরাধ থেকে ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন, তবে মনে করেন অপরাজনীতি এই প্রক্রিয়াকে দূষিত করেছে এবং ন্যায় বিচারকে ভুল পথে পরিচালনা করছে। সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হান্টারের সাজার ঘটনাকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন শুধুমাত্র প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, আর এটা ভুল। এই অবস্থায় দেশের মানুষ বুঝতে পারবে কেন একজন বাবা এবং একজন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের বেশ কয়েকটি বিরোধী দলের উস্কানিতে ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প FBI প্রধানকে নিজেই মনোনীত করেছেন। এছাড়া জাস্টিস ডিপার্টমেন্টেও তিনি নিজেই নিয়োগ দিতে যাচ্ছেন। ফলে জাস্টিস ডিপার্টমেন্ট অযাচিতভাবে এই মামলাকে দীর্ঘায়িত করবে। তাই ক্ষমতা হস্তান্তরের আগেই প্রেসিডেন্ট বাইডেন হান্টারকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন। দুটি ফৌজদারি অপরাধে হান্টারের কারাদণ্ড হয়েছে। এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন বাইডেন, অর্থাৎ সাজা কমানো বা ক্ষমা করে দেয়া এর কোনোটাই করবেন না তিনি। মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে অস্ত্র রাখার 3টি অভিযোগে হান্টার বাইডেন গত জুনে দোষী সাব্যস্ত হন। আগামী 12 ডিসেম্বর এই মামলার সাজা ঘোষণার কথা ছিল। এছাড়া কর ফাঁকির আরেক মামলায় 9টি অভিযোগে গত সেপ্টেম্বরে আদালতে নিজের দোষ স্বীকার করেন হান্টার। এই মামলায় সাজা ঘোষণার কথা ছিল 16ই ডিসেম্বর। দেশের ইতিহাসে এটি প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলেকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 2023 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ারের কাছে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করবেন কিনা। এর উত্তরে প্রেসিডেন্টের পক্ষ থেকে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট এমন কাজ করবেন না। এদিকে ফক্স নিউজের এক অনুষ্ঠানে আলোচকরা বিশদে তুলে ধরেন এই বিষয়টিকে। এক বক্তা বলেন, বাইডেন তার ছেলের অপরাধের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। ছেলের সাজা হবে জেনেই ক্ষমতা ছাড়ার আগে তাকে ক্ষমা করে দেন। গ্রেট লেক বরাবর দেশের 5টি স্টেটে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ভারী তুষারপাতের কারণে নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়ায় সড়কে আটকে পড়া গাড়ি চালকদের উদ্ধার করতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। তীব্র আবহাওয়ায় থ্যাঙ্কসগিভিং পরবর্তী ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান এবং উইসকনসিনে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এই সতর্কতার অধীনে রয়েছে 4 মিলিয়নেরও বেশি মানুষ। রাতারাতি স্টেটগুলোর বিভিন্ন এলাকা তুষারের চাদরে ঢেকে গেছে। এর মধ্যে পেনসিলভেনিয়া, ওহাইও এবং নিউ ইয়র্কের কিছু জায়গায় 6 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। আপস্টেট নিউ ইয়র্কের সড়ক থেকে তুষার সরানোর কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। এদিকে তুষারে ঢেকে যাওয়া গাড়ি বের করার জন্য সংগ্রাম করছে পেনসিলভেনিয়ার এরি কাউন্টির বাসিন্দারা। তীব্র আবহাওয়ায় সড়কে আটকে পড়া মানুষদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র চালু করেছে কাউন্টি কর্তৃপক্ষ। সেখানকার সড়কগুলোতে 30 ইঞ্চির বেশি তুষার জমে আছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল স্টেটের 11টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে বাসিন্দাদের সহায়তার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। বিরূপ আবহাওয়ায় নিউ ইয়র্ক সিটির তাপমাত্রা নেমে এসেছে 29 ডিগ্রি ফারেনহাইটেরও নিচে, তবে বাস্তবে অনুভূত হচ্ছে 20 ডিগ্রি ফারেনহাইটেরও কম। বাফেলোর হাইমার্ক স্টেডিয়ামে জমে থাকা তুষার সরাতে পরিচ্ছন্ন কর্মীদের সাহায্য করছে খেলার দর্শকরা। সোমবার পর্যন্ত ওই এলাকায় 5 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়েছে শহর কর্তৃপক্ষ। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেছেন, FBI ডিরেক্টর পদে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়া ক্যাশ প্যাটেল শুধু রিপাবলিকানদেরই রক্ষা করবেন, যা নিয়ে তিনি উদ্বিগ্ন। মার্ফি বলেন, তিনি FBI প্রধানের পদে এমন কাউকে দেখতে চান যিনি দেশের প্রতিটি নাগরিকের জন্য কাজ করবেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন, FBI-এর বর্তমান ডিরেক্টর নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কারণেই তাকে বরখাস্ত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।
রবিবার এনবিসি নিউজ ও CNN এর অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। গত বৃহস্পতিবার সেনেট ও হাউসে প্রতিনিধিত্ব করা কানেটিকাটের প্রায় সব ডেমোক্রেটিক আইন প্রণেতা বোমা হামলার হুমকি পেয়েছেন। সেনেটর ক্রিস মার্ফিও তাদের একজন। রবিবার এনবিসি নিউজের এক অনুষ্ঠানে মার্ফি বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে তৃতীয় কোনো পক্ষ এমন কাজ করছে। মার্ফি বলেন, তিনি FBI এর এমন ডিরেক্টর দেখতে চান যিনি দেশের রাজনীতিতে হুমকি সৃষ্টি করা যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে FBI ডিরেক্টর পদে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়া ক্যাশ প্যাটেলের নিরপেক্ষ ভূমিকা পালন নিয়ে সংশয় প্রকাশ করেন মার্ফি। CNN-কে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন, ক্রিস্টোফার রে একজন রিপাবলিকান হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। বাইডেন প্রশাসনের অধীনে FBI-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে রিপাবলিকানদের এমন অভিযোগ মানতে নারাজ জেমি রাস্কিন, যার উদাহরণ হিসেবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের বিরুদ্ধে FBI এর পদক্ষেপের কথা তুলে ধরেন রাস্কিন। অন্যদিকে রিপাবলিকান সেনেটর বিল হ্যাগার্টি জানান, তিনি FBI ডিরেক্টর পদে প্যাটেলকে বেছে নিতে ট্রাম্পকে উৎসাহিত করেছেন। তার মতে প্যাটেল FBI-এ কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবেন। হ্যাগার্টি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যক্তিগত ল্যাপটপের তথ্য ধামাচাপা দিতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করেছে FBI নেতৃত্ব। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেন, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় থেকেই FBI এর সংস্কারের কথা বলে আসছেন। ক্যাশ প্যাটেল এক্ষেত্রে সঠিক বাছাই। FBI এর ডিরেক্টর পদের জন্য ক্যাশ প্যাটেলের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে বলেও দাবি করেন ললার। FBI এর নেতৃত্ব দেওয়ার জন্য ক্যাশ প্যাটেলকে খুবই যোগ্য ব্যক্তি বলছেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। তিনি মনে করেন, দুর্নীতিবাজদের বের করে দিয়ে প্যাটেল FBI এর সত্যিকার সংস্কার আনতে পারবেন। জিওপির আরেক সেনেটর মাইক রাউন্ডস বলেন, FBI এর বর্তমান ডিরেক্টর ক্রিস্টোফার রে এখন পর্যন্ত সঠিকভাবেই দায়িত্ব পালন করে আসছেন। ডোনাল্ড ট্রাম্প তার ক্যাবিনেটের জন্য বিশ্বস্ত লোকদের বেছে নেয় তিনি অবাক হননি। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর পরবর্তী ডিরেক্টর হিসেবে ক্যাশ প্যাটেলকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সংস্থাটির বর্তমান ডিরেক্টর ক্রিস্টোফার রেকে বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন তিনি। 44 বছর বয়সী প্যাটেল ট্রাম্পের একজন বিশ্বস্ত সহযোগী। ট্রাম্পের আগের মেয়াদে তিনি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং সেক্রেটারি অফ ডিফেন্সের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে প্যাটেল FBI এর বিভিন্ন ভূমিকার কড়া সমালোচনা করেছেন এবং ট্রাম্পের পরিকল্পনা সমর্থন করতে অস্বীকারী যে কোনো কর্মীকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছেন। CBS নিউজের এক অনুষ্ঠানে রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ বলেন, ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীতদের মধ্যে ক্যাশ প্যাটেল অত্যন্ত যোগ্য। ক্যাশ প্যাটেল সহ ট্রাম্পের মনোনয়ন পাওয়া সবাই সেনেটের অনুমোদন পাবেন বলেও আশাবাদ জানান ক্রুজ। টেড ক্রুজ বলেন, ক্যাশ প্যাটেলের খুব সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে। FBI একজন সত্যিকারের সংস্কারক পেতে যাচ্ছে বলে মন্তব্য করেন টেড ক্রুজ। টেড ক্রুজ আরও বলেন, দেশে আইনের শাসনের জন্য FBI এবং জাস্টিস ডিপার্টমেন্টের নিরপেক্ষ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাইডেন হ্যারিস প্রশাসন সংস্থা দুটিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অন্যদিকে ABC নিউজকে আরেক রিপাবলিকান সেনেটর মাইক রাউন্ডস বলেন, ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে ক্রিস্টোফার রেকে FBI এর ডিরেক্টর হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তটি ভালো ছিল। রাউন্ডস জানান, FBI এর বর্তমান ডিরেক্টর ক্রিস্টোফার রেকে নিয়ে কোনো অভিযোগ নেই তার। মাইক রাউন্ডস বলেন, প্রেসিডেন্টের তার ক্যাবিনেটের জন্য পছন্দের ব্যক্তিকে মনোনীত করার এখতিয়ার রয়েছে। জিওপির এই সেনেটর আরও বলেন, আইন অনুযায়ী FBI ডিরেক্টর 10 বছরের জন্য নিয়োগ পেয়ে থাকেন। প্রেসিডেন্ট নতুন কাউকে মনোনয়ন দিলে সেনেটকে তার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ক্রিস্টোফার রেকে FBI ডিরেক্টর হিসেবে মনোনয়ন দেন। আইন অনুযায়ী 2027 সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা। তবে 2022 সালে রাষ্ট্রীয় গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-আ-লাগোতে FBI এর অভিযান সহ নানা কারণে ট্রাম্প ও তার সমর্থকদের তোপের মুখে পড়েন ক্রিস্টোফার রে। তাদের অভিযোগ, বাইডেন প্রশাসনের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে FBI রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।
ক্ষমতা হস্তান্তরের আগের 50 দিনে দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে বাইডেন প্রশাসন। এছাড়া দায়িত্ব ছাড়ার আগেই রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউক্রেনকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে বিদায়ী সরকার। রবিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। বৈশ্বিক প্রেক্ষাপটে সংকট মোকাবেলা করে আমেরিকার ভবিষ্যৎ ঠিক রাখতে পরবর্তী প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়েও কাজ চলছে বলে জানান জেক সালিভান। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের ক্ষমতা হস্তান্তরের বাকি 50 দিন। এর আগেই আনুগত্যকে প্রাধান্য দিয়ে নিজের নতুন প্রশাসন গোছানোর কাজ সেরে ফেলেছেন নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট। তার সবশেষ সংযোজন হিসেবে এফবিআই ডিরেক্টর পদে নিজের বিশ্বস্ত ক্যাশ প্যাটেলকে চান বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এফবিআই এর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় নিজের পছন্দের মনোনয়ন দেয়া নিয়ে কথা বলেছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। এবিসি নিউজকে তিনি বলেন, ক্যাশ প্যাটেলের নিয়োগ কেমন হচ্ছে সেই বিতর্কে যেতে চান না তিনি। এফবিআই এর বর্তমান প্রধান ক্রিস্টোফার রে ট্রাম্পের আগের আমলেই দায়িত্ব পেয়েছিলেন বলে মনে করিয়ে দেন জেক সালিভান। দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্থার প্রধান পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে আগে থেকেই দ্বিদলীয় ঐকমত্যের ঐতিহ্য কাজ করে আসছে বলেও জানান সালিভান। ক্ষমতা হস্তান্তরের আগে শেষ 50 দিন দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াকেই বাইডেন প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে জানিয়ে সালিভান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে আমেরিকার অবস্থান ঠিক রাখতে ও স্বার্থ রক্ষার বিষয়ে আপোষহীন থেকেই নতুন প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে দিতে প্রস্তুতি নিয়েছেন তারা। সালিভান জানান, ট্রাম্প প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউক্রেনকে সম্ভাব্য সেরা ও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে আমেরিকা। এদিকে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে হামাসের প্রকাশিত প্যালেস্টাইনের গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলির ভিডিও নিয়ে কথা বলেছেন জেক সালিভান। তিনি বলেন, এই ভিডিওর মধ্য দিয়েই হামাসের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মেলে। জেক সালিভান জানান, জিম্মি মুক্তি নিয়ে আমেরিকা সহ জোটের দেশগুলোর ভূমিকা হামাসের উপর চাপ সৃষ্টি করতে পেরেছে। এই কারণে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে মনে করেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপই নিয়েছে। দেশের সব পর্যায়ের নাগরিক তার প্রশাসনের উদ্যোগের সুফল ভোগ করেছে বলে দাবি করেন তিনি। ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে রবিবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। জনস্বার্থে কাজ করার সুযোগ দেয় এবং তার প্রশাসনের ওপর ভরসা রাখায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সাউথ লনে ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে এক আয়োজনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ এই আয়োজনে প্রাণঘাতী এইডস রোগে আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য সহ অধিকার কর্মীরা যোগ দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। এ সময় জনকল্যাণে তার প্রশাসনের নেয়া ভূমিকার কথা তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার সুযোগ দেয়ায় তিনি কৃতজ্ঞ। এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনবদ্য ভূমিকা রাখার জন্য দেশের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচিকে বিশেষ ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বাইডেন। এইডস আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হওয়া অসংখ্য মানুষ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায়ী প্রেসিডেন্ট বলেন, অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর হার কমিয়ে আনতে প্রয়োজনীয় গবেষণা কাজ চালিয়ে নেয়ায় অগ্রাধিকার দিয়েছে তার প্রশাসন। এইডস রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি সহ এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার বার্তাও দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। ক্যাশ প্যাটেলকে এফবিআই ডিরেক্টর হিসেবে মনোনয়ন দেয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কারণ ট্রাম্পের উগ্র সমর্থক হওয়ায় প্রেসিডেন্টের কথা মতোই তিনি সংস্থাটি পরিচালনা করবেন। এফবিআইয়ের কার্যক্রমের তীব্র সমালোচক ক্যাশ প্যাটেল প্রতিষ্ঠানটির নেতৃত্ব পেলে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চাইবেন, যা দেশের আইন প্রয়োগ ব্যবস্থায় অস্থিরতা তৈরি করতে পারে। সমালোচকরা বলছেন, বর্তমান ডিরেক্টরকে সরিয়ে অনুগত প্যাটেলকে বসানোর মাধ্যমে ট্রাম্প দেশের আইনের শাসনকেই হুমকির মুখে ফেলবেন।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন ঘোষণা করে একের পর এক বিতর্ক তৈরি করে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তিনি ঘোষণা দিয়েছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর পরবর্তী ডিরেক্টর হিসেবে তার একান্ত অনুগত কাশ্যপ প্যাটেল বা ক্যাশ প্যাটেলের নাম। এভাবে ট্রাম্প আবারও স্পষ্ট করে দিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের শীর্ষ পদে তিনি তার অনুসারী ছাড়া আর কাউকে দেখতে চান না। তবে FBI এর প্রধান হিসেবে তার নিয়োগ নিয়ে সমালোচনায় মুখর হচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সমালোচনার আরেকটি দিক হল প্যাটেলকে ওই পদে বসাতে বর্তমান ডিরেক্টর ক্রিস্টোফার রেকে বরখাস্ত করতে হবে ট্রাম্পকে, যদিও তার মেয়াদ শেষ হতে এখনো প্রায় 3 বছর বাকি। আর ট্রাম্পের হাতেই 2017 সালে 10 বছরের জন্য নিয়োগ পাওয়া রেকে অপসারণের কথা ভাবেননি বাইডেনও। বিশেষজ্ঞরা মনে করেন ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ অনেক রকম সারপ্রাইজ উপহার দিতে যাচ্ছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারলে আশ্রয় প্রার্থী হিসেবে আমেরিকায় প্রবেশ ও বসবাসের সুযোগ হারাবেন অভিবাসন প্রত্যাশীরা। রবিবার নিউজ নেশনকে একথা জানিয়েছেন ট্রাম্প মনোনীত বর্ডার জার টম হোমেন। তিনি দাবি করছেন গত 4 বছরে অবৈধভাবে দেশে আসা অভিবাসীদের অনেকেই অপরাধে জড়িয়ে পড়েছে। আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের প্রতি 10 জনের মধ্যে 9 জনই আমেরিকায় বসবাসের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন পরবর্তী বর্ডার জার হিসেবে মনোনীত টম হোমেন। বৈধ অভিবাসী হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণে ব্যর্থ হলে বিচারকেরাই তাদের বসবাসের অনুমতি দেবে না বলে মন্তব্য করেন তিনি। হোমেন মনে করেন কঠোরতা অবলম্বন না করলে সবার মধ্যে এই ধারণা জন্মাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া একটা স্বাভাবিক ব্যাপার। ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিগুলোকে শনাক্ত করতে মনোযোগী হবে বলে জানান হোমেন। পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সাথে বাইডেন প্রশাসনের তুলনা টেনে তিনি বলেন, গত 4 বছরে দেশে অনেক অপরাধী প্রবেশ করেছে। অন্যদিকে একই সময়ে অভিবাসী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হার 74% কমেছে, এমনটাই দাবি হোমেনের। অনেকেই ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর হাত থেকে অবৈধ অনুপ্রবেশকারী ও অপরাধীদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন বলে হতাশা প্রকাশ করেন হোমেন। এমন ব্যক্তিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ ধরনের কাজকে অপরাধ হিসেবেই গণ্য করা হবে। হোমেন জানান, সীমান্ত দিয়ে প্রবেশের সুযোগ না পেয়ে অনেকে দুঃখ পেতে পারে, কিন্তু দেশের স্বার্থেই সীমান্ত নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। অভিবাসীদের গণবিতরণ কর্মসূচিতে সহায়তার জন্য টেক্সাসের প্রস্তাবিত 1400 একর জমি ফেডারেল সরকারের কাজে লাগবে বলে জানান হোমেন। সেখানে অভিবাসন প্রত্যাশীদের নথিপত্র খতিয়ে দেখা ও তাদেরকে প্রত্যাহারের প্রক্রিয়া চলতে পারে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলারের সঙ্গে একযোগে কাজ করতে চান হোমেন। অপরাধ দমনে ফৌজদারি বিচার ব্যবস্থা উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছেন নিউ ইয়র্ক সিটির নতুন পুলিশ কমিশনার জেসিকা টিশ। রবিবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পুলিশ বাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কর্মকর্তাদের চাকরির জন্য হুমকি হবে না। প্রযুক্তি শুধু পুলিশের দায়িত্ব পালনে সহায়তা করবে। টিশ বলছেন, ড্রোন বা AI এর মতো সংবেদনশীল প্রযুক্তির ব্যবহারের পুলিশকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এনওয়াইপিডির কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েই জেসিকা টিশ শহরের পুলিশিং ব্যবস্থায় আমূল বদল আনার আভাস দিয়েছেন। সম্প্রতি সম্প্রচার মাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে নতুন দায়িত্ব নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। টানা 12 বছর ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা টিশ মনে করেন সংস্থাটিকে তিনি নিজের হাতের তালুর মতোই ভালো মতন চেনেন। অপরাধ নয়, অপরাধ প্রবণতাই নিউ ইয়র্কের মূল সমস্যা, এমনটাই অভিমত জেসিকা টিশের। তিনি বলেন, তথ্য উপাত্ত পর্যালোচনা করে এর কারণ খুঁজে বের করাই হবে তার অন্যতম দায়িত্ব। এর আগে দায়িত্বে থাকাকালীন প্রয়োজন মতো নতুন লোক নিয়োগের ক্ষেত্রে সুনাম ছিল টিশের। এবারও সে ধারা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। নারী হিসেবে কর্মস্থলের অন্যান্য নারীরা তাকে যে সমর্থন দিয়েছে সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এনওয়াইপিডির নতুন কমিশনার।
যুগের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের পক্ষে টিসের অবস্থান ছিল আগে থেকেই। জানালেন কমিশনার হিসেবে এ কাজটি এবার আরো জোরে সোরে করতে চান। এনওয়াইপিডি এবার যথেষ্ট বাজেট বরাদ্দ পাচ্ছে উল্লেখ করে জেসিকা টিস জানান, এনওয়াইপিডিতে নতুন করে 1600 পুলিশ সদস্য নিয়োগ পেতে যাচ্ছে। গত 3 বছরের মধ্যে এই এনওয়াইপিডি কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া চতুর্থ ব্যক্তি জেসিকা টিস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।